হাই এভরিওয়ান, সকলকে স্বাগত। আমরা ম্যাথের যে সেটগুলো আলোচনা করছিলাম লীলা রায়ের গ্রুপ সির বইটা থেকে, আজকে তার আমরা 11 নম্বর সেটটা আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যায় প্রথম অঙ্কটা কি বলেছে। এ বি ও সি একটি যৌথ ব্যবসায় 3,75,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে লভ্যাংশের 52,000 টাকা এ পায়, 65,000 টাকা বি পায়, আর 78,000 টাকা সি পাই। এ কত টাকা বিনিয়োগ করেছিল? আমরা লভ্যাংশ কিভাবে পাই? এই অংশীদারি অঙ্কের ক্ষেত্রে অবশ্যই যে যেরকমভাবে টাকা ইনভেস্ট করেছে তার উপর ডিপেন্ড করে কি আমরা লভ্যাংশ পাই। তাহলে লাভের যে অনুপাতটা হবে সেটা কি যে টাকাটা ইনভেস্ট করেছে তার অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে এখানে লাভের অনুপাত কত? লাভের অনুপাতটা এ বি সি। এ দিয়েছে কত? এ পেয়েছে কত? 52,000 টাকা। বি কত পেয়েছে? বি পেয়েছে 65,000 টাকা। সি কত পেয়েছে? সি পেয়েছে 78,000 টাকা। কাটো, 13 দিয়ে কাটবে, দেখো 4 তেরং 52, 5 তেরং 65, আর 78, 6 তেরং 78। তাহলে টোটাল কত? 6 আর 5 11, আর 4 15, টোটাল হচ্ছে 15। এই 15 ইকুয়াল টু কত? টোটাল তিনজনে মিলে যে টাকাটা ইনভেস্ট করছে সেটা হচ্ছে 3,75,000। তাহলে এখান থেকে একের মান কত? 15 দুগুণে 30, 75, 5 15 75, 0 0 25,000 টাকা। তাহলে এখানে কি বলেছে? এ কত টাকা বিনিয়োগ করেছিল? লাভের অনুপাতটাই কি তাদের বিনিয়োগের অনুপাতের সঙ্গে সমান হবে, কারণ বিনিয়োগের অনুপাতেই তো আমরা লভ্যাংশ পাবো এই অংশীদারি বিজনেসের ক্ষেত্রে। তাহলে এখানে 4 বরাবর কত? 4 × 25,000, দ্যাট ইজ 1 লাখ। 1 লাখ টাকা হচ্ছে কে? এ ইনভেস্ট করেছিল। তাহলে এ কত টাকা বিনিয়োগ করেছিল? 1 লাখ টাকা। এখানে অ্যান্সার কত? অ্যান্সার ডি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে? বলছে দুটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 5:4 and 2:1। তাহলে বলছে উভয়কে মিশ্রিত করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে মোট অনুপাতটা সমান করতে হবে দুটির ক্ষেত্রে। তাহলে দুটো মিশ্রণ আছে, এই একটা ধরো ফার্স্ট মিশ্রণ, এটা সেকেন্ড মিশ্রণ। দুটো মিশ্রণে এখানে দুধ আর জলের অনুপাত মিল্ক অ্যান্ড ওয়াটার লিখলাম 5:4, আর এখানে কি আছে? মিল্ক অ্যান্ড ওয়াটার এখানে বলে দিয়েছে 2:1। এবার টোটাল অনুপাতটা এখানে দেখো, টোটাল অনুপাতটা কত? 9, আর এখানে কত? 3। তাহলে দুদিকটা কি করতে হবে? ফার্স্ট সমান করতে হবে। এটা 9 আছে, এটাকে 9 করতে গেলে কি 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো, আর এটা 9কে 9ই থাকবে, 1 দিয়ে গুণ করো। তাহলে এটা 5:4ই থাকবে, আর এটা কি হয়ে যাবে? 6:3। এবার কি করব? এবার নতুন মিশ্রণে যদি বলে দুধ আর জলের অনুপাত কত, তাহলে দুদিক থেকে কি করব? দুধ দুধ যোগ করে দেবো, আর জল জল যোগ করে দেবো। তাহলে নতুন অনুপাত, নতুন মিশ্রণে কি মিল্ক ইজ টু ওয়াটার কত হবে? 6 আর 5 11, মিল্ক, আর ওয়াটার কত? 4 3 7, তাহলে 11:7। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে একটা কথাই মনে রাখবে, অনুপাতের যোগফল অর্থাৎ মোট যে জিনিসটা আসবে সেটাকে সমান করে দেবো। এদিকে ধরো 5 আর 4 9, এখানে 3 আছে, তাহলে দুটোকেই আমরা 9 করে দিলাম। করে যেটা পেলাম সেগুলো শুধু যোগ করে দেবো। দুধ দুধে যোগ হয়ে গেল, দুধ দুধে যোগ হলো, আর জল জলে যোগ হয়ে গিয়ে অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম 11:7। অ্যান্সার কত? অ্যান্সার বি। চলো পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে দেখো। পরের অঙ্কটা বলেছে সরল মান নির্ণয় করতে বলেছে। 3 3 9, আর 2 11, 3 ইন্টু কি আছে? 3 4 12, 1 13, 3 ডিভিশন 1 7 আর 4 11, 7 মাইনাস 11/12। এই হচ্ছে অঙ্ক। তাহলে আমরা এখানে কি বদমাস রুলটা প্রয়োগ করব? বদমাস রুলের ক্ষেত্রে কি হচ্ছে না, ডিভিশনটা আগে হয়, মাল্টিপ্লিকেশনের আগে কিন্তু ডিভিশন হয়। তাহলে এখানে কি হবে? 11/3 ইন্টু 13/3 যেরকম আছে, এর ভাগটাকে যদি আমি গুণ আকারে করে দিই তাহলে 7/11 মাইনাস 11/12। এখানে দেখো কাটাকুটি, 11 কেটে গেল, 7 তেরং 91/9 মাইনাস 11/12। এখান থেকে কী পাবো?
12 দুগুণে 24, 3 বারং 36, তাহলে 36 এলসিএম হবে 4 1 4 4 4 নং 36 মাইনাস 3 33 সমান 1 3 3/36, তাহলে অ্যান্সার কত হবে 331/36। কিছু নেই, সিম্পল একটা সরল মান করতে বলেছে, তাহলে 331/36 কত অ্যান্সার রয়েছে, অ্যান্সার বি, অতএব অ্যান্সার হবে বি। পরের অঙ্কটা দেখব কি বলেছে, এক ব্যক্তি 1 টাকায় 12টি লেবু ক্রয় করেন, তিনি 1 টাকায় কতগুলি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে। কিছুই নয়, সিম্পল অঙ্ক। 1 টাকায় যদি 12টা লেবু ক্রয় করে তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কত, 1 এর 12 টাকা, এর ওপর কত লাভ করছে 20%, মানে 120/100, তাহলেই কী হবে, আমরা বিক্রয় মূল্যটা পাবো। এবার যদি আমি ধরে নিই যে 1 টাকায় এক্সট্রা লেবু পাওয়া যায়, তাহলে একটা লেবুর ক্রয় মূল্যটা কত 1/x, বিক্রয় মূল্যটা কত 1/x, 1 টাকায় এক্সট্রা লেবু বিক্রি করা হচ্ছে, তাহলে একটা লেবুর বিক্রয় মূল্য কত 1/x, তাহলে 1 এর 12 ক্রয় মূল্যের উপর 120%, দ্যাট ইজ হচ্ছে 1/x। তাহলে এখান থেকে কাটাকুটি করলে x এর মান কত পেয়ে যাব, 1/10 = 1/x, দ্যাট ইজ x = 10। কিছুই নাই, সিম্পল অঙ্ক। প্রথমে কি করলাম, 12টি লেবু 1 টাকায় ক্রয় করা হচ্ছে, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য কত 1/12, আর এখানে 20% লাভ করছে, মানে ক্রয় মূল্যের ওপর 20% লাভ করে যেটা পাবো সেটা কি, সেটা বিক্রয় মূল্য। এখন আমি ধরে নিই যদি যে 1 টাকায় এক্সটি লেবু বিক্রি করছে, তাহলে কি, তাহলে হচ্ছে একটা লেবুর বিক্রয় মূল্য কত 1/x, সেটাই হচ্ছে এটা। তাহলে এখান থেকে কাটাকুটি করে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম, x সমান কত, অ্যান্সার কত, অ্যান্সার এ। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটাকে বলেছে 1 লক্ষ টাকার বেশি আয়ের উপর শতকরা 10 টাকা হারে আয়কর দিতে হয়। এক ব্যক্তির বার্ষিক আয় 1,65,820 টাকা হলে তাকে আয়কর দিতে হবে। এখানে তো 1 লাখ টাকা অবধি কী হচ্ছে, আয়কর দিতে হচ্ছে না, 1 লাখ টাকা অবধি কি আয়কর শূন্য, তাহলে এখানে আয়কর দিতে হবে কত টাকার, 65,820 টাকা। 1,65,820 টাকা যদি তার বার্ষিক আয় হয়, তাহলে এর ওপর 10% কী হচ্ছে, শতকরা 10 টাকা হারে মানে 10%, তাহলে 10-এর 100 দিয়ে গুণ করো, 0 0 0 কেটে গেল, তাহলে 6582 টাকা, 6582 টাকা তাকে কী করতে হবে, ট্যাক্স দিতে হবে এখানে। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার বি। কিছুই নেই, সিম্পল অঙ্ক। দেখো পরের অঙ্কটা কি বলেছে, 2 বছরে একটি আসলের সরল সুদ আসলের 1/5 অংশ, সুদ আসলের কত 1/5 অংশ, কিন্তু কত বছরে, তাহলে আসল বরাবর 5 টাকা, সুদ বরাবর 1 টাকা, কিন্তু এখানে আসল 5 টাকা, সুদ কত, সুদ কিন্তু 2 বছরের, যদি আমি 1 বছরের সুদ বের করি, 2 বছরের সুদ 1 টাকা, তাহলে 1 বছরের সুদ মানে হাফ টাকা, ঠিক আছে। এবার কি বলেছে, ওই টাকা আসলের দ্বিগুণ হবে, আসল 5 টাকা হলে ওই টাকা কত বছরে দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে মানে সুদ প্লাস আসল মিলে তাকে হতে হবে কত, 10 টাকা। আসল তো কখনো চেঞ্জ হবে না, সরল সুদের ক্ষেত্রে আসল কি প্রত্যেকটা ইয়ারে একই থাকবে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, আসল আমার 5 টাকা থাকছে, এবার সুদ থেকে আমাকে আরও 5 টাকা আসতে হবে, এই সুদ থেকে 5 টাকাটা কিভাবে আসবে, হাফ টাকা করে বছরে সুদ হলে কত বছরে আমি সুদটা কি হচ্ছে 5 টাকা হবে, তার মানে 2 বছরে কি 1 টাকা হচ্ছে, তার মানে কি, যদি আমাকে 5 টাকা পেতে হয় তাহলে হাফ ইন্টু 10, তার মানে কি, তবেই আমি 5 টাকা পাবো, তার মানে 10 বছরে সুদটা আমার 5 টাকা হবে। তাহলে এক্ষেত্রে কি ওই টাকাটা কত বছর থাকতে হবে, 10 বছর থাকতে হবে। ভালো করে বোঝো, সিম্পল কনসেপচুয়াল অঙ্ক। সুদ আসলের 1/5 অংশ, আসল 5 টাকা, কিন্তু সুদটা বলেছে 2 বছরের, তাহলে সুদটা আমি 1 বছরের হাফ টাকা। এবার সুদ আসলে বলছে দ্বিগুণ হতে হবে, আসলের দ্বিগুণ কত, আসল 5 টাকা হলে দ্বিগুণ হচ্ছে 10 টাকা হতে হবে, ধরে নিলাম। তাহলে 10 টাকা হতে গেলে আসল তো অপরিবর্তিত থাকবে, আসল 5 টাকাই থাকবে, তাহলে আমাকে সুদ থেকে 5 টাকা আসতে হবে। সুদ থেকে 5 টাকা আসতে গেলে প্রতি বছরে হাফ টাকা করে সুদ হচ্ছে, তাহলে 5 টাকা হতে গেলে আমাকে 10 বছর রাখতে হবে, তবে আমি 5 টাকা পাবো। তাহলে ওই সুদ ওই টাকাটা কত দিন রাখতে হবে, ওই টাকাটা রাখতে হবে 10 বছর। অ্যান্সার কত, অ্যান্সার এ, দেখো 10 বছর আছে, সুদের হার অপরিবর্তিত বলে দিয়েছে, সরল সুদ। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি বলেছে, 6টি সংখ্যাকে মানের অধক্রমে
অনুসারে সাজানো হলো। প্রথম 5টি সংখ্যার গড় 30, শেষ 5টি সংখ্যার গড় 25। প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য হলো। দেখো এই অঙ্কটা করার হচ্ছে শর্টকাট পদ্ধতি হচ্ছে, কতগুলো সংখ্যার সেট নিতে বলেছে, 5টা সংখ্যার সেটের গড় হিসেব করছে, আর দুটো গড়ের পার্থক্য বের করো, 30 - 25। তাহলে কী হলো, 5 × 5 = 25 অ্যান্সার হবে। এখন ব্যাপারটা হচ্ছে, আমি এবার এই অঙ্কের কনসেপ্ট, এটা তো গেল শর্টকাট পদ্ধতি, আমি কনসেপ্টটা বুঝাই। ধরো 6টা সংখ্যা আছে, A B C D E, আর একটা হচ্ছে F, কিন্তু বলেছে প্রথম 5টি সংখ্যা, তাহলে A B C D E প্রথম 5টি সংখ্যার গড় কত বলেছে 30, তাহলে প্রথম 5টি সংখ্যার মোট কত হবে 150। এবার বলেছে শেষ 5টি সংখ্যার গড়, তাহলে শেষ মানে প্রথমটা বাদ দাও, তাহলে এখান থেকে B C D E প্লাস F তাদের গড় কত বলেছে 25, এখানেও 5টা সংখ্যা 25 মানে 125। আমি যদি এইটা থেকে এটা বিয়োগ করি তাহলে কী হবে, BCD কেটে যাবে, এখানেও BCD কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা প্রথম সংখ্যাটা A, শেষ সংখ্যাটা কত F, তাহলে কত পাবো 150 - 125, দ্যাট ইজ 25। এটা হচ্ছে অঙ্কটা বোঝানোর জন্য করলাম, এটা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করলাম। টোটাল 6টা সংখ্যা বলে দিয়েছে, আমি ABCDEF করে 6টা সংখ্যা ধরে নিলাম। প্রথম 5টার গড় 150 পেয়ে গেছি, শেষ 5টা মানে প্রথমটা বাদ দিয়ে দাও, শেষ 5টার গড় 125 পেয়েছি। এবার এটা থেকে এটা বিয়োগ করলে দেখো এটা প্রথম সংখ্যা আর এটা শেষ সংখ্যা, আর এখানে চলে যাও প্রথম ও শেষ সংখ্যার পার্থক্যটাই কত চেয়েছে 25। এটা একবারে করতে পারো, আর এটা কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম। দেখো পরের অঙ্কটা দেখবো এবার। পরের অঙ্কটা খুবই ভালো অঙ্ক একটা, এবং কনসেপ্ট খুব ভালো আছে। বলছে পি ও কিউ দুটি বিপরীত অবস্থান থেকে একে অপরের দিকে যথাক্রমে 20 কিলোমিটার/আওয়ার এবং 30 কিলোমিটার/আওয়ার বেগে আসতে লাগলো। যে মুহূর্তে তারা মিলিত হলো সেই মুহূর্তে কিউ পি এর থেকে 36 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করেছিল। যে স্থান থেকে তারা যাত্রা শুরু করেছিল সেই স্থানদ্বয়ের দূরত্ব কত? মনে করি দুটো স্থান আছে, পি এর 20 কিলোমিটার/আওয়ার আর কিউ এইদিকে আসছে, তার গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার। এখন কি হচ্ছে, এদের দুজনের মধ্যে পার্থক্য কত 1 ঘন্টায়? 1 ঘন্টায় পার্থক্য হচ্ছে 10 কিলোমিটার, অর্থাৎ কিউ 1 ঘন্টা আর পি 1 ঘন্টা চললে কিউ 10 কিলোমিটার বেশি যেতে পারবে। এবার কিউ বলেছে কিউ হচ্ছে পি এর থেকে 36 কিলোমিটার বেশি গেছে, প্রতি ঘন্টায় কিউ পি এর থেকে 10 কিলোমিটার বেশি যাচ্ছে, তাহলে 36 কিলোমিটার যেতে তাকে কত সময় নিতে হবে? প্রতি ঘন্টায় যদি 36 কিলোমিটার যায় তাহলে 3.6 আওয়ার। এই ঘন্টাটা সে কী করছে, যাত্রা করেছে। প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে সে বেশি যাচ্ছে কিউ, তাহলে কিউ কত ঘন্টা গেছে? কিউ 3.6 আওয়ার টোটাল গেছে, তাহলে কিউ 3.6 আওয়ার গেলেও পিও কিন্তু 3.6 আওয়ার গেছে। ধরো এবার কনসেপ্টটা আরও ভালো করে বোঝায়। ধরো পি এখান থেকে শুরু করেছিল, তো পি এই জায়গাটায় গেছে আর কিউ এই জায়গাটায় এসে গেছে এদিক থেকে অলরেডি, কিন্তু তারা কি সময়টা একই নিয়েছে, এও টি নেবে এও টি নেবে। এদের গতিবেগ যা খুশি হতে পারে, কিন্তু এই গতিবেগের জন্যই তো বেশি দূরত্ব চলে এসছে কিউ। এটাই হচ্ছে কনসেপ্ট। এখানে কি হচ্ছে, প্রতি 1 ঘন্টায় 10 কিলোমিটার বেশি কে যাচ্ছে কিউ, তাহলে 36 কিলোমিটার বেশি গেছে অ্যাকচুয়ালি থাকে, তাহলে কত ঘন্টা যেতে হয়েছে 3.6 আওয়ার। তাহলে আমরা এই দূরত্বটা বের করব কীভাবে, এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা, তাহলে পি এর গতিবেগ কত 3.6 ইন্টু পিও 3.6 আওয়ার গেছে ইন্টু গতিবেগ কত 20, তাহলে এখানে 72, আর এখানে 3.6 ইন্টু এ কত, এর গতিবেগ হচ্ছে 30, তাহলে 3 × 6 = 18, 3 × 3 = 9, 1 = 10, 108 আসবে, একটা দশমিক পুড়ে যাবে জিরোটা। তাহলে টোটাল এই দূরত্বটা কত, টোটাল হচ্ছে 72 প্লাস 108 সমান হচ্ছে 180 কিলোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এবং ভেরি কনসেপচুয়াল অঙ্ক, বুঝতে হবে ভালো করে। আর একবার আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট।
পি এদিক থেকে যাত্রা শুরু করেছে, কিউ এদিক থেকে যাত্রা শুরু করেছে। পি এর গতিবেগ এটা, কিউ এর গতিবেগ এটা। তাহলে একটা ঘন্টা যদি দুজনে যায়, দুজনের মধ্যে ডিফারেন্স হয়ে যাচ্ছে 10 কিলোমিটার। তাহলে ওখানে বলে দিয়েছে 36 কিলোমিটার, কিউ বেশি গেছে। তাহলে 36 কিলোমিটার যেতে গেলে তাকে কত ঘন্টা সময় নিতে হবে? 3.6 আওয়ার। তাহলে 3.6 আওয়ার যদি কিউ যায়, পিও তো 3.6 আওয়ার গেছে, কিন্তু তারা ডিফারেন্ট দূরত্ব গেছে, যেহেতু তাদের গতিবেগের ডিফারেন্স রয়েছে। তাহলে কিউ যদি এতটা চলে গেছে ধরো এই ঘন্টায়, আর পি এটা গেছে, কিন্তু তাদের সময়টা কিন্তু সেম আছে। তাহলে সেম সময় হলে আমরা বের করে নিয়েছি এই দূরত্বটা প্লাস এই দূরত্বটা, মানে স্থান দুটোর মধ্যে দূরত্ব 180 কিলোমিটার। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছ। খুব ভালো অঙ্ক এবং পরীক্ষায় খুবই আসে এই অঙ্ক, এই ধরনের অঙ্ক। হচ্ছে একটি ক্লাবে বার্ষিক মোট চাঁদার পরিমাণ 980 টাকা। যতজন সদস্য প্রত্যেকে তার 4/5 পরিমাণ টাকা চাঁদা হিসেবে দেন, ক্লাবের সদস্য সংখ্যা। এখন যদি ক্লাবের সদস্য সংখ্যা এক্স হয়, তারা প্রত্যেকে কত করে দিয়েছে? 4/5, এক্সের 4/5 তার মানে এইটা সমান কত হচ্ছে? 980 টাকা। এখান থেকে এক্সের মান পেয়ে যাব এক্স স্কোয়ার 980, ওইদিকে নিয়ে গেলে 5/4, 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, 4 4-এ 16, 4 5-এ 20, তার মানে 5 5-এ 25, 120 আর 2-এ 122, 1225। তার মানে এক্স সমান কত হচ্ছে? √1225, দ্যাট ইজ 35। 35-এর বর্গ হচ্ছে 1225। তাহলে ক্লাবের সদস্য সংখ্যা কত? 35। কিছুই নয়, সিম্পল, মানে যতজনকে নেওয়া হচ্ছে তার 4/5 করে প্রত্যেকে টাকা দিচ্ছে। তাহলে প্রত্যেকে কত টাকা উঠবে? এক্স ইন্টু 4/5 ইন্টু এক্স। এখান থেকে আমরা এক্সের মান পেয়ে গেলাম। অ্যান্সার কত? অ্যান্সার সি। পরের অঙ্কটা কি আছে? পরের অঙ্কটা আছে √900। তার মানে কি? এখানে 30, 900 0.091 0.3 মাইনাস কী হবে? দুটো চারটে দিয়ে 6টা, তার মানে 003, এটা হবে মাইনাস। তার মানে 30.3, এখানে 0.003 বিয়োগ করো। 7, 1, 9, 2, 30.297 হচ্ছে অ্যান্সার। 30.297 অ্যান্সার। অ্যান্সার কত আছে? 30.297 এ অ্যান্সার আছে। কিছু নেই, এইসব যোগ বিয়োগ গুণ। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা হচ্ছে ভগ্নাংশের গসাগু আর লসাগু। 1/2 মানে 3/2, তারপরে হচ্ছে 3/4, তারপরে হচ্ছে 9/4। গসাগু বের করতে গেলে উপরের সংখ্যাগুলোর গসাগু ডিভাইড বাই লসাগু। তাহলে এখানে 3 3 9-এর গসাগু কত? গসাগু হবে 3, আর লসাগু কত হবে? এর লসাগু হবে 4। তাহলে 3/4 আসলো। লসাগু 2 2 2, 2 দুগুণে 4ই তো হবে, 4 লসাগু, আর উপরে গসাগু মানে 3 হবে। 3 3-কে 9 মানে 3 গসাগু। তার মানে এখানে গসাগু হলো 3/4, আর লসাগু মানে হচ্ছে লসাগু ডিভাইড বাই গসাগু। তার মানে কি? উপরের গুণ লসাগু মানে 9, আর নিচের গসাগু 2, তার মানে 9/2। এখানে অ্যান্সার হচ্ছে লসাগু হচ্ছে 9/2 আর গসাগু হচ্ছে 3/4। এখানে তো একটা অপশানও মিলছে না। 9/4 3/36 হবে না, অপশানে এটা গন্ডগোল আছে, অপশান ভুল আছে, অপশানের সঙ্গে হচ্ছে না, এইটা আর এইটা অ্যান্সার হবে। দেখো আর একবার দেখে নাও। গসাগু, উপরের গসাগু মানে 3ই হবে, নিচে লসাগু মানে 2 4, 4-এর লসাগু 4ই হবে, 3/4, ঠিক আছে। আর একবার দেখে নিন লসাগু মানে উপরের লসাগু 9 আর নিচে গসাগু 2, এটাও ঠিক আছে। তার মানে 9/2 3/4। এখানে অপশানের সঙ্গে মিলছে না, অপশানে কিছু একটা গন্ডগোল আছে বা রাশিগুণ অন্য ছিল, এটা হতে পারে। চলো পরের অঙ্কটা দেখা যাক। পরের অঙ্কটা কি বলেছে? এ একটি কাজের 3/4 অংশ করে 18 দিনে, বি এর দ্বিগুণ ভালো কাজ করে, বাকি কাজটি বি এর সময় লাগে। এ কি করছে? এ 3/4 অংশ করছে কত দিনে? 18 দিনে। তাহলে এ পুরো কাজটা করছে কত দিনে? 3 6 24 দিনে, ঠিক আছে। এবার কি বলেছে? বি এর দ্বিগুণ ভালো কাজ করতে পারে।
তার মানে এফিসিয়েন্সি যদি রেশিও A/B করি, এ যদি 1 অংশ করে, এর দ্বিগুণ মানে বি 2 অংশ করবে। এ 1 অংশ করলে এটা এফিসিয়েন্সি রেশিও বের করলাম। তাহলে টাইম রেশিও কি সবসময় উল্টে যাবে, তার মানে 2:1 হবে। তার মানে এ এখানে কত 24 দিন, তাহলে 2 বরাবর 24, 1 বরাবর কত 12, তার মানে বি করবে কি 12 দিনে পুরো কাজটা করবে। কিন্তু এখন বলেছে বাকি কাজ মানে কত আছে, 3/4 অংশ করে ফেলেছে, তার মানে কি আর 1/4 অংশ আছে, 1 - 3/4 করলে 1/4 অংশ বাকি আছে। তাহলে বি 1 অংশ করে 12 দিনে, তাহলে 1/4 অংশ করবে কত দিনে, 12 × 1/4 অর্থাৎ 3 দিনে, তাহলে 3 ডেজ লাগবে। ভালো করে বোঝো, কিছুই নেই এখানে। কি হচ্ছে, এফিসিয়েন্সি রেশিও আমরা পেয়ে গেছি, বলে দিয়ে আছে, সেখান থেকে টাইমের রেশিও করতে গেলে উল্টো। এবার এ পুরো অংশ কাজ 24 দিনে করে, তাহলে 2 বরাবর 24 আর 1 বরাবর কত 12, তাহলে বি 1 অংশ কাজটা 12 দিনে করছে, তাহলে 1/4 অংশ কাজটা কত দিনে করবে, 12 × 1/4, দ্যাট ইজ 3 দিন লাগবে। তাহলে এখানে অ্যান্সার কত, অ্যান্সার এ। ওটা কি বলেছে, 400 এবং 500 মধ্যবর্তী এবং 12, 16, 24 দ্বারা বিভাজ্য। কিছু নেই, 12, 16, 24 এলসিএম বের করো ফার্স্ট। 2, 6, 8, 12, 2, 3, 4, 6, 2, 3, 2, 3, 3, 1, 2, 1, 3 × 6, 12, 24, 48 এলসিএম। এবার 48 সঙ্গে গুণ করে দেখতে হবে 400, 500 মধ্যবর্তী কে আছে। এখানে 48 × 10 দেখো 480 কিন্তু আছে, তাহলে এখানে অ্যান্সারটা অবশ্যই ডি হয়ে যাবে। তাহলে 400 আর 500 মধ্যবর্তী সংখ্যাটা এত দ্বারা বিভাজ্য, সেটা হচ্ছে 480। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, 119টি কমলা লেবু ও 187টি আম কয়েকজন শিশুর মধ্যে সমান ভাগে বিতরণ করা হলো, শিশুদের সংখ্যা। এখানে এইচসিএফ বের করতে হবে। 119 আর 187 এইচসিএফ 17 দিয়ে যদি কাটে, 17 × 7 আর এটা হচ্ছে 17 × 11, তার মানে এই দুটোর মধ্যে এইচসিএফ কোনটা, এইচসিএফ 17, তাহলে 17 অ্যান্সার হবে। 17টা শিশুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়ে যাবে, অ্যান্সার সি। 119টি কমলা লেবু আর 187টি আম কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা হলো। এই ক্ষেত্রে সবসময় এইচসিএফ বের করতে হবে। এই রাশিগুলোর ইয়েগুলো জানতে হবে। এটা 17 × 11, 17 × 7, তাহলে এখান থেকে 17 এইচসিএফ পেলাম, অ্যান্সারটা 17ই হবে। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, একটি বই 60 টাকায় বিক্রয় করলে হলে 5 টাকা লাভ হয়। 60 টাকা বিক্রয় মূল্য হলে যদি 5 টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য বইটার কত, 55 টাকা হবে। 60 থেকে 5 বিয়োগ করো। এখন বলছে বইটাকে 120 টাকায় বিক্রি করা হচ্ছে। 120 টাকায় বিক্রি করলে লাভটা কত হচ্ছে, 120 - 55, তার মানে কত হচ্ছে, 45 আর 20, 65 হয়ে যাচ্ছে। তাহলে এখানে 65 হচ্ছে অ্যান্সার, লাভ হবে 65 টাকা। কিচ্ছু নেই, একদম ইজি অঙ্ক। 60 টাকায় বিক্রি হলে 5 টাকা লাভ, 5 টাকা লাভ হলে এখান থেকে বিয়োগ করলে কী হলো, ক্রয় মূল্য 55 হয়ে যাবে। আর ওই বইটি যদি 120 টাকায় বিক্রি করা হয়, তাহলে লাভ কত হবে, 65 টাকা হবে। অ্যান্সার কত, অ্যান্সার ডি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা বলেছে 8 জন ব্যক্তি একটি কাজ শেষ করে 5 দিনে, তাহলে 10 জন ব্যক্তি ওই একই কাজ সম্পন্ন করবে কত দিনে। 8 জন ব্যক্তি, M1 D1 সমান M2 D2, এই হচ্ছে কোশ্চেন। এখানে M1 কত বলে দিয়েছে না, 8 জন ব্যক্তি কত দিন বলেছে না, 5 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে 10 জন ব্যক্তি কত দিনে করবে, D2-র মানটা আমাকে জেনে নিতে হবে। তাহলে এখানে দেখো 5, 2 কেটে গেল, 2, 4, তাহলে D2 সমান 4। তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 4, দ্যাট ইজ অ্যান্সার এ। কিছুই নাই, একদম সিম্পল। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা কি বলেছে, একটি ব্যক্তি একটি দ্রব্যের ওপর যথাক্রমে 10% এবং 20% ছাড় দেয়। তাহলে এখানে দেখো 10% সমান কত, 1/10, আমরা তো ভগ্নাংশটা জানি। 20% মানে 1/5। এবার ছাড় দিয়েছে, আগে যদি ওল্ড আর নিউ ধরে নিই,
আগে যদি 10 টাকায় বিক্রি করতো, এখন কত বিক্রি করছে? 9 টাকায়, কারণ 10% ছাড় দিচ্ছে মানে 1 বিয়োগ হবে। আগে যদি 5 টাকায় করতো, আবার কি 20% ছাড় দিয়েছে মানে 4 টাকায়। তার মানে এখানে কত? আগে 50 হলে এখন 36, তাহলে ছাড় কত হয়েছে ওভারঅল মোটের ওপর? 14 টাকা। ইনিশিয়াল ভ্যালু কত? 50 ইন্টু 100%, 50 2 সমান 28%। তাহলে কত হলো? 28%। এখানে কি হলো? প্রথমে ছাড় দিয়েছে 10%, তারপরে ছাড় দিয়েছে 20%। তাহলে প্রথম ক্ষেত্রে ছাড় দিয়েছে কত? 10 টাকা হলে এখন 9 টাকা, 10% ছাড় দিয়েছে। আর 5 টাকা হলে কত হয়? এখন 4 টাকা। তার মানে 5-এর ওপর 20% ছাড় দিয়েছে। দুটোই গুণ করলাম 50, এখানে 36। তাহলে টোটাল ছাড়টা কত হয়েছে? 14 টাকা। 50 টাকা ছিল, ছাড় দিয়ে 36 টাকা হয়েছে। তার মানে 36, 14, 50, 14 টাকা ছাড় হয়েছে। ইনিশিয়াল ভ্যালু কত? 50। তাহলে 14/50 ইন্টু 100%, দ্যাট ইজ 10%। আর 20% ছাড়ের সমতুল্য ছাড়টা কত হয়ে যাচ্ছে? 28% ছাড়। অ্যান্সার কত? অ্যান্সার সি। অ্যান্সার সি। পরের অঙ্কটা দেখব। পরের অঙ্কটা বলেছে এর 2/3 সমান বি এর 75%। 75% মানে 3/4। আমরা 75% সমান কি জানি? 3/4 ইন্টু সি এর কি হচ্ছে? 6-এর 10, 0.6 মানে 6/10 হবে। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3/5। এখন এবার এ ইন্টু 2/3, বি ইন্টু 3/4। 3/4 মানে 75% আমরা জানি। সি ইন্টু 6-এর 10, 0.6 আছে, তার মানে 3/5। এবার এখান থেকে A:B:C করতে গেলে সব সময় কী হয়ে যাবে? এর উল্টোটা এখানে বসাতে হবে। তাহলে 2/3 আছে মানে 3/2 হবে। এখানে বি 3/4 আছে মানে 4/3 হবে। সি 3/5 আছে মানে 5/3 হবে। এবার কি করব? এলসিএম করে কাটাকুটি করে দেবো। 2, 3, 3-এর এলসিএম কত? 6 হবে। তাহলে 3/2 ইন্টু 6 4/3 ইন্টু 6 5/3 ইন্টু 6। তার মানে 2, 3, 9, 3, 2, 8 3, 2, 5 দুগুণে 10। তার মানে অ্যান্সারটা কত হবে? 9:8:10। তাহলে এখানে অ্যান্সার কত আছে? 9:8:10, দ্যাট ইজ বি অ্যান্সার রয়েছে। কিছুই নাই, সিম্পল রেশিওর অঙ্ক। আর রেশিও এইভাবে এবিসি করতে গেলে এখানে যা থাকে তার উল্টোটা এখানে বসানো হয়। ঠিক আছে? কেন বসানো হয় এটা কে ধরে করলে বুঝতে পারো, তখন অনেক বড় হয়ে যাবে। তোমরা সিম্পলি মনে রাখবে এই ধরনের অঙ্ক থাকলে এটা বাই এটা যে নিচে যেটা বসবে সেটা হচ্ছে উল্টোটা। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যান্সার বি। পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কটা কি বলেছে? পরের অঙ্কটা বলেছে 11টি সংখ্যার গড় 6, প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করা হয়, তাহলে নতুন সংখ্যার গড় কী হবে? যদি গুণ করা হয় এক্ষেত্রে নতুন সংখ্যাগুলোর গড় হবে, গড়ের সঙ্গে 7 গুণ করে দাও, তাহলে 42 হবে গড়। কিছুই নাই। এটা যদি 8 গুণ থাকতো 6-এর সঙ্গে 8 গুণ করে দিতাম, 9 থাকলে 9 গুণ করে দিতাম। যেখানে গড় থাকবে, যেখানে গড়টা এটা থাকবে সেখানে কি করব? যদি 7 দিয়ে গুণ করার কথা বলে তাহলে গড়ের সঙ্গে 7 দিয়ে গুণ করে আমরা নতুন গড়টা পেয়ে যাব। তাহলে এটা নতুন গড়টা কিভাবে পেলাম সেটা আমরা 7 দিয়ে গুণ করে দিলাম। এভাবেই করতে হবে। পরের অঙ্কটাও সিম্পল অঙ্ক আছে। কি বলেছে? দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে 150 এবং 5। যদি একটি সংখ্যা 25 হয় তাহলে অপর সংখ্যাটি কত? এখানে একটা সূত্র আছে, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু কী হয়? লসাগু, সংখ্যাগুলির লসাগু ইন্টু গসাগু। এখানে তো একটা সংখ্যা বলে দিয়েছে কত? 25। তাহলে 25 ইন্টু অপর সংখ্যা, ধরো এক্স ধরে নাও। তাহলে এখানে লসাগু বলে দিয়েছে 150 আর গসাগু বলে দিয়েছে 5। 25, 5, 5, 30। তাহলে এখানে অপর সংখ্যাটা কত হয়ে যাবে? এক্স সমান 30। কাটাকুটি করো, 5 5 25, 5 3 15, 150। এইটা মনে রাখতে হবে, সংখ্যা দুটির গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। সংখ্যা দুটির লসাগু ইন্টু গসাগু। এবার বোস করে দিয়েছি, বোস করে কাটাকুটি করে 30 পেয়েছি। তাহলে আমাদের 11 নম্বর সেটটাও কমপ্লিট হয়ে গেল। আমরা এরপর 12 নম্বর সেটটা নিয়ে এসে হাজির করব। আশা করি তোমাদের ভালো লাগছে এবং অঙ্ক বুঝতে পারছো। অঙ্কের ক্ষেত্রে যদি কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই বলবে।
এবং কমেন্টে কমেন্ট করবে, আমি সেখানে দেখতে পাবো তোমাদের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে। তো সেই মাফিক আরও ক্লাস নিয়ে আসবো। এরপর আমরা ম্যারাথন ক্লাস নিয়ে আসবো। আপাতত আমরা প্র্যাকটিস সেটগুলো প্যারালালি করে যাচ্ছি এবং সেই সঙ্গে আমি দেখছি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যারাথন সেট কিভাবে দেওয়া যায় এবং চ্যাপ্টার ওয়াইজ ম্যারাথন নিয়ে আসবো। চলো আজকে এই পর্যন্তই থাক। তোমরা ভালো করে প্র্যাকটিস করো, বারবার অঙ্কগুলো দেখো, বারবার প্র্যাকটিস করো, তাহলে কনসেপ্টগুলো মাথায় ঢুকে যাবে এবং সহজেই অঙ্ক করতে পারবে। তখন আর অঙ্কের প্রতি কোনো ভয়ভীতি থাকবে না। চলো আজকে এই পর্যন্তই, পরবর্তী সেট নিয়ে হাজির হব আবার। থ্যাংক ইউ।